ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত প্রসারণ কাকে বলে। কোনো একটা পদার্থকে মানে পদার্থ বলতে তরল পদার্থকে যদি পাত্রে না রেখে সরাসরি তাপ দেওয়া যেত, তাহলে যে প্রসারণটা ঘটতো সেটাকে আমরা প্রকৃত প্রসারণ বলি। মানে বিষয়টা হচ্ছে তরল পদার্থকে তো তাপ দিতে হলে কোনো না কোনো একটা পাত্রের মধ্যে রাখতে হয়, পাত্র ছাড়া তো তাপ দেওয়া যায় না। তো এই যে পাত্রের মধ্যে রেখে তাপ দেওয়া হয়, এই তাপ দেওয়ার ফলে তোমার যেই প্রসারণটা পাওয়া যায় তখন সেখানে আপত প্রসারণ, প্রকৃত প্রসারণ অনেকগুলো ট্রাম আসে। এর মধ্যে প্রকৃত প্রসারণ কোনটা? যদি তরল পদার্থকে পাত্রে না রেখে সরাসরি তাপ দেওয়া যেত, তখন যে প্রসারণটা ঘটতো সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ। বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? মানে ব্যাপারটা এরকম যে তুমি এক খণ্ড বরফ নিলা, বরফের মধ্যে তাপ দিলা, তাপ দেওয়ার পরে তুমি একটা টেম্পারেচারে গিয়ে পৌঁছালো, যে বরফটা ধরো -5 ছিল, 0-তে পৌঁছালো। এরপর যখন তুমি যতই তাপ দাও এর তাপমাত্রা আর বাড়বে না, এটা 0-তেই থাকবে। তাপমাত্রা আর বাড়বে না, এটা 0-তেই থাকবে। তো এই তুমি যখন কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকবা, একটা পর্যায়ে দেখা যাবে এটা গলে যাবে। এটা গলে যাবে, এই সময় কিন্তু তাপমাত্রা বাড়বে না। তো এই ক্ষেত্রে কি হয়? বরফটা জাস্ট পানিতে পরিণত হয়। এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায় না, জাস্ট অবস্থার পরিবর্তন হয়। এই যে অবস্থার পরিবর্তন, মানে এই সময় যে তাপটা দেওয়া হয়, এই তাপটা হচ্ছে পদার্থের ভেতরে যে আন্তঃআণবিক বন্ধনটা আছে সেই বন্ধনটা ভাঙার কাজে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যখন অবস্থার পরিবর্তন হয়, যেমন বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তন হয়, তখন যতই তাপ দেওয়া হয় তখন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না। তখন কি ঘটে? পদার্থের ভেতরে আন্তঃআণবিক বন্ধনগুলো ভাঙতে থাকে এবং আন্তঃআণবিক বন্ধন ভাঙার মাধ্যমে পদার্থ একটা অবস্থার পরিবর্তন হয়, ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায় না। তো আমাদের এখানে প্রশ্নে যেটা বললো, বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? কেন? ওই যে তাপটা দেওয়া হয় সেটা আন্তঃআণবিক বন্ধন ভেঙে অবস্থার পরিবর্তনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিতে মেশানো হলো। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিতে মিশানো হলো। বরফকরণের আপেক্ষিক সুপ্ততাপ বলা আছে, বরফের আপেক্ষিক সুপ্ততাপ বলা আছে, পানির আপেক্ষিক সুপ্ততাপ বলা আছে। বলা হলো মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করো। মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি পানির পরিচিত তাপ সেটা হচ্ছে কিউ সমান এমএস ডেল থেটা। তো এমএস ডেল থেটা হলে আমরা, এম হচ্ছে পানির ভর, সেটা হচ্ছে 4 কেজি, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, ডেল থেটার ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে একটু বুঝাই। যে আমরা ধরে নিব যে ধরো এইখানে যে পানিটা ছিল বা বরফটা ছিল, এটার একটা টেম্পারেচার আছে, পানির একটা টেম্পারেচার আছে। এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে পানি। তা আমি যখন এদেরকে মিশাবো তখন পানিটা তাপ ছাড়তে থাকবে। ধরো এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা তাপ ছাড়তে থাকবে, আর বরফটা তাপ গ্রহণ করতে থাকবে। করতে করতে দুজনে থেটাতে এসে পৌঁছালো। তাহলে 30 থেকে কমতে কমতে থেটাতে এসে পৌঁছাবে। আর এই যে বরফ -5 বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফের তাপমাত্রা বাড়তে বাড়তে থেটাতে পৌঁছাবে। তাহলে থেটার তাপমাত্রা অবশ্যই বরফের থেকে বেশি, থেটার তাপমাত্রা অবশ্যই 30 থেকে ছোট। এর ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হবে 30 থেকে থেটাতে, এর ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হবে 0 থেকে হচ্ছে থেটাতে। তাহলে এর ক্ষেত্রে 30 মাইনাস থেটা, কারণ 30 বড় থেটা ছোট, এর ক্ষেত্রে হচ্ছে থেটা -0। তো এই যে এখানে দেখো পানির ক্ষেত্রে আমরা লিখেছি হচ্ছে 30 মাইনাস থেটা, কারণ 30 থেকে কমতে কমতে থেটাতে এসে পৌঁছাবে। তাহলে 30 বড়, থেটা ছোট। এরপরে এখানে তো আমরা ক্যালকুলেশনটাই করলাম। এরপরে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে গৃহীত তাপ। বরফ তো সরাসরি মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে না, প্রথমে সেটা গলবে। তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0-তে আসতে গৃহীত তাপ সেটা হচ্ছে কিউ সমান এমএস ডেল থেটা। এম এর মান 500 গ্রাম বরফ, তাহলে 0.5। এস হচ্ছে আপেক্ষিক তাপ বরফের 2100। আর ডেল থেটা কত? -5 থেকে 0 হচ্ছে, তাহলে 0 - -5 ক্যালকুলেশন করলে আমরা এখন একটা পাইলাম। এরপরে আসো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে গৃহীত তাপ, মানে বরফ গলতে গৃহীত তাপ। এক্ষেত্রে কিউ সমান এমএলএফ, এম এর মান জানি, এলএফ এর মান জানি, আমরা বসিয়ে দিলাম। আবার এইবার যখন বরফ গলে গেছে, এইবার হচ্ছে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে 0.5 কেজি বরফ গলা পানি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে। কেন থেটা? কারণ আমরা মিশ্রণের তাপমাত্রা ধরেছি থেটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিউ সমান এমএস ডেল থেটা, এম ঠিক আছে, এস ঠিক আছে। ডেল থেটার ক্ষেত্রে কি বললাম? 0 থেকে বাড়তে বাড়তে থেটাতে পৌঁছাবে, তাহলে থেটা বড়, এই জন্য থেটা -0। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলাম। এখন খেয়াল করো বরফের ক্ষেত্রে কিভাবে তাপ গৃহীত হলো। বরফের ক্ষেত্রে
প্রথমে হচ্ছে তোমার -5 থেকে 0-তে গেল, তারপর গললো, তারপর মিশ্রণে পৌঁছালো। তাহলে বরফ 3টে স্টেপে তাপ গ্রহণ করছে আর পানি একটা স্টেপে তাপ বর্জন করছে। এখন আমরা জানি গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তো গৃহীত তাপ হচ্ছে বরফের ক্ষেত্রে সেটা হচ্ছে এইটা হচ্ছে প্রথমে -5 থেকে 0 হলো, এটা হলো 0 থেকে গললো, এটা হচ্ছে গলার পর মিশ্রণে পৌঁছালো, আর এইটা হচ্ছে বর্জিত তাপ। ওইখানে যে ভ্যালুগুলো পেয়েছি জাস্ট ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে আমরা থেটার মানটা বের করেছি। থেটার মান পেয়েছি হচ্ছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে। উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমে সম্পূর্ণ বরফ গলতে কতটুকু তাপ প্রয়োজন সেটা হিসাব করব। কিউ সমান হচ্ছে এমএস ডেল থেটা, আর একটা হচ্ছে এমএলএফ। এমএস ডেল থেটা মানে হচ্ছে 0.5 থেকে তোমার এমএস ডেল থেটা মানে হচ্ছে এম হচ্ছে বরফের ভর যেটা হচ্ছে 500 গ্রাম বা 0.5 কেজি, এস হচ্ছে 2100, ডেল থেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন 0 -5, আর এমএলএফ তো বুঝো এম এর মান 0.5, এলএফ হচ্ছে গলনের সুপ্ত তাপ 3,34,000। তাহলে ওই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলতে তোমার 1,72,250 জুল তাপ প্রয়োজন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে পানি কতটুকু বরফ গলাবে, তো আমাদেরকে হিসাব করে দেখতে হবে পানির মধ্যে কতটুকু তাপ আছে। পানির বর্জিত তাপ কিউ সমান এমএস ডেল থেটা, এম হচ্ছে পানির ভর 4 কেজি, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200, আর ডেল থেটা হচ্ছে 30 - 0। কেন? কারণ আমরা হিসাব করতেছি পানির মধ্যে টোটাল কতটুকু তাপ আছে। তো টোটাল কতটুকু তাপ এটা বুঝবো কিভাবে? ব্যাপারটা এরকম যে পানি থেকে যদি আমি সমস্ত তাপ সরাই ফেলি, তাহলে পানির তাপমাত্রা কত হবে? 0। তাহলে 30 থেকে 0 মানে হচ্ছে সমস্ত তাপ বর্জিত হয়ে গেছে। তাহলে আমরা সমস্ত তাপ হিসাব করার জন্য তাপমাত্রা পার্থক্য হবে 30 - 0। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে 5,04,000 জুল। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বরফ গলতে যতটুকু তাপের প্রয়োজন, বরফ গলতে আমাদের তাপের প্রয়োজন হচ্ছে 1,72,250, আর আমাদের হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখলাম পানির মধ্যে তাপ আছে 5,04,000 জুল, তার মানে হচ্ছে সম্পূর্ণ বরফ গলতে সক্ষম। এখন এইটা আমরা অল্টারনেট আরেকটা কাজ করতে পারি। আমাদের প্রশ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি, প্রশ্নে আমাদেরকে কি বলেছে? উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম, মানে এইখানে যে বরফটা আছে সেটা না, পানি টোটালি কতটুকু বরফ গলাতে সক্ষম। তো সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। প্রথমে আমরা পানির হচ্ছে তাপটা হিসাব করব। কিউ সমান এমএস ডেল থেটা, এম হচ্ছে 4, এস হচ্ছে 4200, আর ডেল থেটা হচ্ছে 30 - 0। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 5,04,000। এইটা হচ্ছে পানির মধ্যে টোটাল তাপ। তো এই তাপ দিয়ে কতটুকু বরফ গলবে? কিউ সমান হচ্ছে এম এল এফ, এম সমান হচ্ছে কিউ বাই এল এফ। কিউ এর মান হচ্ছে কত? 5,04,000, আর এল এফ হচ্ছে 3,36,000। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1.5 কেজি। তার মানে ওইখানে যে পানিটা আছে সেই পানির মধ্যে টোটাল যে হিট আছে সেই হিট দ্বারা 1.5 কেজি বরফ গলানো সম্ভব। 1.5 কেজি বরফ গলানো সম্ভব। তাহলে আমরা প্রশ্নটা আমি তোমাদেরকে দুইটা আঙ্গিকে দেখিয়েছি। একটা হচ্ছে আমার এখানে যে যতটুকু বরফ আছে সমস্তটুকু বরফ গলাতে পারবে কিনা সেই একটা, আর এখানে পানির মধ্যে যতটুকু তাপ আছে সেটা দিয়ে কতটুকু বরফ গলাতে পারবে। দুইটা প্রসিডিউরই তোমরা শিখে রাখলা, কারণ এই টাইপসের ম্যাথ বারবার আসবে, প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।